প্রকল্প বাস্তবায়নের যে সমস্যা এবং সমাধানের একটা রূপরেখা সেটা আমরা প্রায় তৈরি করে এনেছি। ব্যবস্থাপনাগত কারণে আমাদের দাম বৃদ্ধির জায়গাগুলো ঘটে, সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা চলছে। যে নতুন করে যদি বিনিয়োগ না হয়, আপনার মুদ্রাস্ফীতি আপনি কমে যাবে না। আমরা আশা করি যে কয়েক মাসের মধ্যেই মূল্যস্ফীতি একটা জায়গায় কমবে। বর্তমান জ্বালানি বিদ্যুতের অবস্থাটা তো দীর্ঘদিনের ভুল নীতি, দুর্নীতি, আমদানি নির্ভর একটা পুরো জ্বালানি নীতি এবং কতিপয় গোষ্ঠী স্বার্থের পুষ্ট করার জন্য যে নীতি নেওয়া হয়েছে তার ফল তো এটাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দেখতে দেখতে বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার প্রায় 6 মাস হতে চলল। এই সময় তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, প্রকল্প বাস্তবায়ন কিংবা অন্যান্য প্রতিশ্রুতি পূরণে পরিকল্পনাটা কিভাবে এগোচ্ছে, কিংবা সাধারণ মানুষের জন্য যেই করার আকাঙ্ক্ষা বা সাধারণ মানুষকে একটা নতুন স্বপ্ন দেখিয়ে যে সরকার ক্ষমতায় নিয়েছিল, এই 6 মাসে তার কতটুকু পূরণ করা গেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। 6 মাস তো হতে চললো, উল্লেখযোগ্য অর্জন যদি আমরা 3-4টা অর্জন বলতে বলি আপনাকে, আপনি কোনটাকে সামনে রাখবেন? সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। একটা বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থানমুখী এবং উৎপাদনশীল একটা অর্থনীতি গড়ে তোলার জন্য যত ধরনের আয়োজন দরকার, মানে জ্বালানির বিষয়কে গুরুত্বপূর্ণভাবে আমদানি নির্ভর একটা জ্বালানিতে থেকে আত্মনির্ভরশীল জ্বালানিতে যাওয়া, ব্যাংকিং খাত সহ পুরো আর্থিক খাতের সংস্কার করা, আপনার পুরো ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করা, তাকে সাশ্রয়ী করে তোলা, এই সবগুলোর জন্য যে সংস্কার দরকার, মানে আর্থিক প্রতিষ্ঠান সহ সামগ্রিকভাবে সেগুলোর কাজ শুরু হয়েছে। এবং একই সাথে বলবো যে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ দেশের সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং বড় বড় অনেকগুলো মৌলিক জায়গায় যে বড় প্রকল্প, সেটা যোগাযোগ থেকে শুরু করে একেবারে মানুষের ধরেন দুর্যোগ ব্যবস্থাপনার জায়গা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ জায়গা, সমাজে সব ধরনের মানুষের, এইগুলোতে অনেকগুলো প্রকল্প কিন্তু খুব যাকে বলে ফাস্ট ট্র্যাকে সেগুলোকে শনাক্ত করে চিহ্নিত করার কাজগুলো শুরু হয়েছে। এবং সেটা সরাসরি বলা চলে যে আপনার মন্ত্রণালয়ে, আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, দীর্ঘদিন ধরেই কিছু কিছু অভিযোগ এই মন্ত্রণালয় ঘিরে আছে, মন্ত্রণালয়ের কাজ ঘিরে আছে। প্রকল্প বাস্তবায়নের অদক্ষতা একটা বড় গিয়ে, ব্যয় ব্যবস্থাপনা নিয়ে একটা বড় অভিযোগ সবসময় ছিল, প্রকল্পের বাস্তবায়নের খরচ কত হবে না হবে সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই একরকম অভিযোগ। আপনি এই 6 মাসে আসলে গুণগত পরিবর্তনটা কি আনতে পেরেছেন? আমরা 5 বছর ব্যাপী যেটা এক পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, সেটা আমরা একটা এবার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নামে করেছি, যেখানে কেবল পরিকল্পনাই আছে তা নয়, বাস্তবায়নের যে সমস্যাটা আমাদের এখানে দীর্ঘদিন ধরে একটা ক্রনিক সমস্যা হিসেবে আছে, সেটা আমরা খুব গুরুত্বের সাথে এবার এই কৌশলপত্রের মধ্যে এনেছি। প্রকল্প বাস্তবায়নের যে দীর্ঘসূত্রিতা, সেটার যে ব্যয় নিয়ে একটা কি বলে যে অতিরিক্ত ব্যয় এবং বাস্তবায়নের যে নানা ধরনের সমস্যা, সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, চট করে তো আর একদিনে বদলে ফেলানো যায় না। সেক্ষেত্রে আমরা এটার যে কাঠামোগত এবং প্রশাসনিক এবং যত ধরনের বাধাগুলো আছে সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করে, আপনি আজকে একটা প্রকল্পের যদি আপনি কনসেপশন তৈরি করেন, সেইটা বাস্তব কাজে যেতে যে এই বেশ খানিকটা সময় চলে যায়। তো আমরা সুনির্দিষ্টভাবে এটাকে টাইম বাউন্ড করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রের একটা সুনির্দিষ্ট সময়সীমা তৈরি করছি, যাতে সময়টাকে একেবারে কমিয়ে নেওয়া যায়, সর্বনিম্ন সময়ের মধ্যে এটা করা যায়। একটা ড্যাশবোর্ড তৈরি করছি, যেখানে আমরা প্রকল্পগুলো প্রত্যেকটা কোন প্রকল্প কোথায় আটকে আছে, কেন আটকে আছে, সেগুলো প্রতি মুহূর্তেই যাতে মনিটর করা যায়। প্রায় 1150টি প্রকল্প, শুরুতে 1333টি ছিল, কিছুটা সমাপ্ত হয়েছে অনেকগুলো, তার মধ্যে 1150টি এই এডিপিতেই আছে। এবং নতুন করে আরও 1270টি সবুজ পাতা যেগুলো হচ্ছে যে প্রস্তাবনার প্রকল্প আছে, প্রাথমিক অনুমোদন যেগুলো হয়েছে। এখন এগুলোকে রিভাইজ করে প্রত্যেকটি মন্ত্রণালয় ভিত্তিক প্রকল্পের মধ্য দিয়ে
5 বছর পরিকল্পনাটা কি সেটা আমরা আলাদা আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমাদের প্রকল্পগুলো সব বিচ্ছিন্নভাবে হয় এবং দেখা যায় এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের কোনো মানে যোগাযোগ নেই। সে কারণে আমরা প্রোগ্রাম বেসড মানে একটা কর্মসূচি তার অধীনে একগুচ্ছ প্রকল্প, যাতে করে প্রকল্পের মধ্য দিয়ে আমরা সর্বাপেক্ষা মানে ভালো ফলাফলটা আমরা পেতে পারি। গেল 15 বছরের যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে সবসময় বা লম্বা সময় ধরে আপনি এগুলো সমালোচনা করেছেন, কোনোটার মান নিয়ে কোনোটার ব্যয় নিয়ে। তো আপনি 6 মাসে দায়িত্ব পালন করার এই সময়ে কোনো প্রকল্পের পিডি বা কোনো প্রকল্প নিয়ে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করে এই বিষয়ে যেসব প্রকল্পের দীর্ঘসূত্রিতা হয়েছে, যেসব প্রকল্পের ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক অসামঞ্জস্য আছে, সেগুলোর তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেটা এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও যখন একনেক মিটিংয়ে এবং জাতীয় মানে যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে সেখানেও এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং আইএমইডি তদন্ত রিপোর্ট দিয়েছে, সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা জানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রাইট। সবশেষ অর্থ বছরে যে এডিপিটা বাস্তবায়ন মোটামুটিভাবে আইএমইডির ওয়েবসাইটে 22 বছরের ডেটা আছে, ওর মধ্যে লোয়েস্ট। আমরা ধারণা করছি ইতিহাসের মধ্যে এটা সর্বনিম্ন। এরকম একটা জায়গা থেকে আপনি এইটাকে কিভাবে এনার্জাইজ করবেন? আমার যদি এডিপি বাস্তবায়ন কম হয়, এটা তো আমার গ্রোথে ডিরেক্টলি হিট করবে। 3 লাখ কোটি টাকার এডিপি আপনাকে চলতি অর্থ বছরে বাস্তবায়ন করতে হবে। কোন মেকানিজমটা আপনার হাতে আছে? কম হওয়ার নানা কারণ আছে, কারণ এই পুরো জিনিসটাই অন্তর্বর্তীকালীন সরকার আগে এবং ওই সময় পরিস্থিতিটাও আপনাদের বিবেচনায় রাখতে হবে। যেটা আমাদের দিক থেকে প্রকল্প বাস্তবায়নকে সর্বোচ্চ জায়গায় যাওয়া, মানে যে কয়েকটি এর মধ্যে বেশিরভাগ মন্ত্রণালয় কিন্তু তারা 75-80 ভাগের কাছাকাছি, কিন্তু কয়েকটি মন্ত্রণালয় বেশ লো। এই জায়গাগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং চ্যালেঞ্জগুলো কি সেখানে আমাদের প্রকল্প বাস্তবায়ন যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যা এবং সমাধানের একটা রূপরেখা সেটা আমরা প্রায় তৈরি করে এনেছি। ফলে আমরা আশা করি যে এই পরিবর্তনটা, এবং যেহেতু প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে এইগুলো নিয়ে আলোচনা চলছে এবং তাদের অভিজ্ঞতা ভিত্তিতে মতামত নেওয়া হচ্ছে এবং সেখান থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে, আশা করি সকলেই এই যে এতদিন যেভাবে চলে এসছে সেই ধারাটা যে বদলে ফেলতে হবে এই ব্যাপারটা অনুভব করছেন। ইনফ্লেশন আপনার এই 6 মাসে যদিও কমানোর দায়িত্বটা আপনার না, হিসাবটা আপনার রাখার দায়িত্ব, কিন্তু আমরা যদি হিসাবটা দেখি 9.13 থেকে আপনারা দায়িত্ব নিয়েছিলেন, সেটা মোটামুটি একই জায়গায় আছে। তো আপনারা আসলে এটা কমাতে পারছেন না কেন? না, একটা তো হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনি দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি তো আপনারা সবাই জানেন যে, এবং তার জন্য কি পরিমাণ বিপুল ব্যয় করতে হয়েছে। এখনো যে সমস্ত কারণে, ব্যবস্থাপনাগত কারণে এই আমাদের দাম বৃদ্ধির জায়গাগুলো ঘটে, সেগুলোতে মানে পরিবর্তন আনার চেষ্টা চলছে। এবং আপনি জানেন যে এইসব ক্ষেত্রে পরিবর্তন আনতে গেলে যে প্রাতিষ্ঠানিক আয়োজন দরকার, সেগুলো কিভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কথাই ধরেন যে কি পরিমাণে বিপর্যস্ত হয়ে গেছিল। কাজে এগুলোকে পুনর্গঠন করে কাজে লাগানোরটা একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার স্বার্থে, তেমনি অন্যান্য ব্যবস্থাপনা, পণ্য চলাচল থেকে শুরু করে বহু জায়গাতেই এটার একটা ভূমিকা আছে। তারপরে ধরুন মুদ্রানীতি, ফিসকাল পলিসি, এইগুলো সবই সমন্বয় করার উদ্যোগ নেওয়া আছে, যার ফলাফল আমরা কিছু পাবো। সবচেয়ে বড় হচ্ছে যে নতুন করে যদি বিনিয়োগ না হয় তাহলে সেটা তো আসলে আপনার মুদ্রাস্ফীতি আপনি কমে যাবে না। ফলে এই নতুন করে মূল্যস্ফীতি যে ব্যাপকভাবে আপনার মানে কমার জায়গা, যেটা 7.5 আমরা 1 বছরে টার্গেট করেছি, সেটা আসলে কমবে, কেননা বিনিয়োগের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ক্রমাগত হচ্ছে, এবং বিনিয়োগের ব্যাপক প্রস্তাবও কিন্তু আসছে, সেটা দেশি এবং বিদেশি। আমরা আশা করি যে কয়েক মাসের মধ্যেই মূল্যস্ফীতি একটা জায়গায় কমবে। পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটাও আসলে আমাদের এই পরিকল্পনা মন্ত্রণালয়েরই অংশ, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় আসলে আমাদের এখানে মূল্যস্ফীতি ক্যালকুলেট করা হয়, জিডিপি ক্যালকুলেট করা হয়, এগুলো নিয়ে তো আমরা আগে অনেক প্রশ্ন তুলেছি এবং এইসব প্রশ্ন জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি গত কয়েক মাসে এগুলোর একটা অডিট করতে।
যে পদ্ধতিগত এবং তার প্রতিনিধিত্বমূলক জায়গাটা আনার ক্ষেত্রে পূর্বের যে ধরন, সেই ধরনটাকে আমরা বদলানোর চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমরা পরিসংখ্যান ব্যুরো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং এক্ষেত্রে যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন, সেটা পরিসংখ্যানবিদ যেমন তেমনি অর্থনীতিবিদ সহ, তাদেরকে আমরা এখানে একটা মানে অ্যাডভাইজারি রোলে নিয়ে আসছি, যাতে করে এটার একটা কন্টিনিউয়াস মনিটরিং থাকে। কারণ হচ্ছে যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো সত্যিকার অর্থে কোনো পরিবর্তন নিয়ে আসছে কিনা সেটা অ্যাসেস করাও কিন্তু এই সরকারের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। কেননা আপনি মাঝপথে গিয়ে আপনার যদি কোর্স কারেকশনও করতে হয়, সেটা তো কেবলমাত্র তখনই আসবে যখন আপনি সত্যিকার চিত্রটা পাবেন। আপনি যদি একটা তৈরি করা একটা বাস্তবতা তৈরি করেন, যেখানে সত্যিকার বাস্তবতা থেকে যেটা আলাদা, আপনার নিজের তৈরি করা বাস্তবতার হিসেবে থাকলে তো আপনি জানবেন না যে সত্যিকার অর্থে আপনার কাজে এগোচ্ছেন না স্থবিরতার মধ্যে থাকছেন। সরকারি আসার আগে জুনায়েদ সাকিকে সাধারণ মানুষের পক্ষে যেভাবে কথা বলতে দেখা যেত, আমরা যদি সাম্প্রতিক ক্রাইসিস দেখি, লোডশেডিং হচ্ছে, দীর্ঘদিন গ্যাসের সংকট ছিল, নিশ্চয়ই আপনি সরকার না থাকলে এইসব কারণে জনগণের পক্ষে সোচ্চার থাকতেন। সরকার এসে আপনার সেই সুযোগগুলো কমে গেছে কিনা? না, দেখুন, সরকারে না থাকা আর সরকারে থাকার মধ্যে তো বড় ধরনের পার্থক্য আছে। সরকারে না থাকলে আপনি জনগণের দাবি তুলবেন, আর সরকারে থাকলে আপনি জনগণের দাবিটা পূরণ করার কাজ করবেন। তা এখন সরকারের তো দায়িত্ব হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান করা। তাহলে সেটা সমাধান না করে, সেটা তো সমাধান করার তো জায়গা আছে, মানে সেই কথাটা ক্যাবিনেটে বলা যায়, সেই কথাটা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ফোরামে বলা যায়, সেটা বলে সমাধান করার কাজটাই তো আমাদের করতে হবে। সেটা আপনি পারছেন? সেইটা আমরা যথাসম্ভব করার চেষ্টা করছি। এই যে ধরুন জ্বালানি নীতি, এখন এটা তো বর্তমান জ্বালানি বিদ্যুতের অবস্থাটা তো দীর্ঘ দিনের ভুল নীতি, দুর্নীতি, আমদানি নির্ভর একটা পুরো জ্বালানি নীতি এবং কতিপয় গোষ্ঠী স্বার্থের পুষ্ট করার জন্য যে নীতি নেওয়া হয়েছে, তার ফল তো এটা তো একটা পুঞ্জীভূত ফলাফল। এখন এখানে রাতারাতিটা আপনি বদলে দিবেন কিভাবে? আর পুরো পরিস্থিতিটা তো মানে কেবল আমাদের উপর নির্ভর করছে না, এটা তো একটা আন্তর্জাতিক পরিস্থিতিরও একটা প্রভাব ব্যাপকভাবে এখানে পড়ছে। এই সংকট থেকে মোকাবেলার জন্য যেহেতু আমাদের নিজস্ব মানে জ্বালানির ঘাটতি আছে, আর এখানে রিনিউয়েবল এনার্জিতে কিভাবে যাওয়া যায়, বিশেষত সোলারে, সেইটার জন্য সরকার ব্যাপক ভিত্তিক উদ্যোগ নিয়েছে। মানে এটা একটা রীতিমতো যুগান্তকারী পদক্ষেপ। আমাদের জ্বালানির মজুদ হচ্ছে 1.5 মাসের, এইটা ইমিডিয়েটলি যাতে মানে 3 মাসে যেতে পারে, তার জন্য ইতিমধ্যে প্রকল্প ছাড় হয়ে এটা কাজের মধ্যে চলে যাচ্ছে, এবং এটা ভবিষ্যৎ 6 মাসের মধ্যে 6 মাস পর্যন্ত মজুদ রাখার মতো পরিকল্পনা সরকার নিতে যাচ্ছেন। এবং এই রকম ক্রাইসিসের মধ্যেও আন্তর্জাতিকভাবে আমরা কিভাবে আমাদের আমদানিটাকে যেটুকু বাধ্য হয়ে আমাদের মানে যতটা করতে হচ্ছে, সেই আমদানিটা যাতে আমরা পেতে পারি, নিরবিচ্ছিন্নভাবে পেতে পারি, যতটা সম্ভব সাশ্রয়ীভাবে পেতে পারি, তার জন্য চেষ্টা করছেন। বিবিএস এর কথা বলছিলেন, আমরা গেল প্রায় 1.5 বছর ধরে বিবিএস এ বেকারত্বের কোনো ডেটা পাচ্ছি না। সম্ভবত কোনো একটা প্রকল্পের মধ্যে এই কাজটা চলতো, সেই প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে কারণ, কিন্তু এই ডেটাটা তো আমার ইকোনমিক প্রজেকশন বা প্ল্যানিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাস্ক ফোর্সের যে মতামতগুলো, সেগুলো আমলে নিয়ে বিবিএসকে এই ক্ষেত্রে যতগুলো রিফর্ম আনা দরকার সেটার উদ্যোগ নিচ্ছে। আমাদের ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয়ত, যে বিবিএসের প্রজেক্টগুলো, মানে এই যে যত ধরনের সেন্সাস আছে কিংবা সার্ভে আছে, সবগুলোই প্রজেক্ট ভিত্তিক মানে করা হয়েছিল। তো এটা আসলে মানে আমরা এই আলোচনাটা এখনো চলমান, যে প্রত্যেকটি সার্ভে যখন আমরা করতে যাব, সেই সার্ভেগুলো যথার্থভাবে আমাদের হচ্ছে কিনা, পুরনো কায়দায় তো সার্ভেগুলো হচ্ছে কিনা, যার ফলে আমরা যেহেতু বিবিএস এর কর্মপদ্ধতি এবং তার এই পরিসংখ্যানগত যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, সেইটা যথার্থভাবে আমরা ফলো করতে পারছি কিনা, যে ডেটা সংগ্রহ হবে সেখানে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কিনা, সেই সব বিষয়গুলো ঠিকঠাক করার কাজটা চলছে। সেই কারণে এই সার্ভেগুলোকে এগুলো ঠিক করেই করার চেষ্টা করা হবে। এখন থেকে যদি আমরা আগামী 5 বছরের চিন্তা করি, একটা তো টার্গেট আছে $1 ট্রিলিয়ন ইকোনমি, এই সরকার 2034 সাল নাগাদ করতে চায়। গ্রোথ একটা না একটা তো হবে, কিন্তু এই গ্রোথটা সাধারণ মানুষের জন্য হচ্ছে কিনা, সাধারণ মানুষের পক্ষে হচ্ছে কিনা, বা গ্রোথের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, আমার বৈষম্য কমাতে সহায়ক হচ্ছে কিনা, এইটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? মানে সরকারের জনগণের কাছে দেওয়া অঙ্গীকার হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা, উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলা,
এবং এটা মানে দেশের জনগণের কাছে যেমন আন্তর্জাতিকভাবে এসডিজিতে আমরা নো ওয়ান লেফট বিহাইন্ড সেই নীতি, মানে কেউ যাতে বাদ না পড়ে। তো ওইটা আমি যেটা শুরুতে বললাম যে ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যাতে করে প্রত্যেকটি মানুষ রাষ্ট্রের বিবেচনার মধ্যে তার মানে সমস্ত কর্মকাণ্ডের যে হিসেব নিকেশ সেটার মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকার স্পষ্টভাবে থাকে এবং তাকে নাগরিক হিসেবে বিবেচনা করার জায়গাটা হয়। এমনকি নাগরিকের বাইরেও যারা আছেন যাদের দায়িত্ব আমাদের নিতে হবে সেটাও তো আমরা করছি, মানে করতে হবে। তো এই পুরো বিষয়গুলোকে আপনার সেই জায়গা থেকে বিবেচনা করার বিষয় আছে যে আমরা মানে এই অন্তর্ভুক্তিমূলক এবং কেউ যাতে বাদ না পড়ে সেই নীতিটা এটা কার্যকর করাটা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখন সেইটার সাফল্যটা তো পরবর্তী কালগুলোতেই দেখা যাবে, কিন্তু মানে এ পর্যন্ত যতগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে ওই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক নীতিটা সবসময় প্রাধান্য রাখা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য যারা দায়ী, দুর্নীতির জন্য দায়ী বা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অনেক অপ্রাসঙ্গিক ব্যয় ঢুকিয়ে দেওয়া হয়, বিদেশ ভ্রমণ থাকে, পরামর্শক ফি থাকে, এইগুলো আপনারা কিভাবে এখন যাচাই বাছাই করছেন বা এই জন্য আপনার ব্যবস্থাটা কি, প্রি মেজার্সটা কি? আমরা প্রথমত রেট শিডিউলকে আমরা নতুন করে তৈরি করা হচ্ছে এবং সবগুলো প্রতিষ্ঠানের রেট শিডিউলকে এক জায়গায় একটা জেনারিক রেট শিডিউল এবং কিছু কিছু বিশেষ কাজের জন্য রেট শিডিউল আলাদা করা হচ্ছে। এগুলোকে আবার পরীক্ষা নিরীক্ষা করার জন্য অটোমেশনে মানে এআই কাজে লাগিয়ে কিভাবে আমরা এটার রেট শিডিউলগুলো মানে অনুযায়ী প্রত্যেকটি ব্যয়কে আমরা পরীক্ষা করতে পারি সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে বলবো যে কোন কোন ব্যয়কে প্রশ্ন করতে হবে সেটার আমরা একটা তালিকা তৈরি করে ফেলেছি, মানে অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে দেখার মধ্য দিয়ে, এবং এই একনেক বৈঠকে যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এইগুলো আমাদের যে সংশ্লিষ্ট সেক্টর মানে এগুলো আছে এবং যারা এখানে পিএসসি মিটিং করেন, যারা এইসব বিষয়গুলোকে দেখেন তাদের কাছে লিস্টটা থাকছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিসকে রিজনেবল রেশনাল করার মানে যৌক্তিক করার চেষ্টা করা হচ্ছে। ফলে প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে যতটা সম্ভব স্বচ্ছতা আনা এবং ব্যয়ের মধ্যে সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা, এইটার সর্বাত্মক উদ্যোগ হচ্ছে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ। সেইটা সামনের দিনগুলোতে আমরা হয়তো আরো জবাবদিহি করতে পারবো যে কতটা সক্ষম হল। অর্থ বছর পরিবর্তনের একটা আলোচনা শুনছিলাম, জুলাই টু জুন থেকে সেটা জানুয়ারি ডিসেম্বর হবে কিনা, এই প্রস্তাব সংসদে উঠেছে। এটা আসলে এই বিষয়ে উত্তর মানে আসলে এখনো এই বিষয়টা নিয়ে কিছু বলার মতো পর্যায়ে আসেনি। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।